বাট আমি এক্সট্রিমলি সরি, আমরা উচ্চ মাধ্যমিকের চ্যানেলে বলতে 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 এটা আমরা বলে ফেলেছি। এটা মাধ্যমিকের জন্য খুব, থ্যাংক ইউ সুমন, এটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তুই সাপোজ 100 কিলোমিটার জোরে বাইক চালাস, তুই চ্যাম্পিয়ন বাইক চালানো, কিন্তু যদি অপর সাইড থেকে যদি 50 কিলোমিটার জোরে ঝড় বয়, তাহলে কি তোর বাইকের গতিবেগ 100 কিলোমিটার হবে? তুই দৌড়াচ্ছিস, তোর বন্ধু পেছন থেকে এসে আরো জোরে তোকে ঠেলছে, তাহলে তোর গতিবেগ বাড়বে না? কিন্তু অবশ্যই বাড়বে। এবং আমি লজ্জায় আমি কিন্তু টেস্টের রেজাল্ট বলতে পারবো। মাধ্যমিকে গিয়ে আমি অঙ্কে 99 পেয়েছিলাম, ফিজিক্সে 96 পেয়েছিলাম এবং বায়োলজিতে আমি 86 পেয়েছিলাম। এটা কিন্তু পরিশ্রম ছাড়া সম্ভব না। তো তোরা প্রমিস কর যে তোরা টেস্টের আগে খুব ভালো করে পড়বি এবং টেস্টের পরে তোরা কিন্তু আগুন জ্বালিয়ে দিবি। হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু চক্রবর্তী ক্লাসেস। আমাদের এই 9-10 চ্যানেলে সবাইকে স্বাগত। অলরেডি আমরা কিন্তু ক্লাস 10-এর জন্য, ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার কিন্তু একটা লেকচার দিয়ে দিয়েছি। এবং আমরা এই লেকচারগুলোতে, মানে যেই আমরা চ্যাপ্টারগুলো অনুযায়ী তো পরপর লেকচার বানাচ্ছি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার দাবি আমরা করেছি। মানে স্কুলের টেস্টে, যদিও টেস্টের জন্য সম্পূর্ণভাবে বলা যায় না, যেহেতু আমাদের টেস্টের কোশ্চেন স্কুল করে, তো স্কুলের ওপর এটা ডিপেন্ড করে যে কি কোশ্চেন আসতে চলেছে। কিন্তু মাধ্যমিকের জন্য এই যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু বিভৎসভাবে ইম্পর্টেন্ট এবং এখান থেকেই কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসবে। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। এই লেকচারের আই বাটনে তুমি কিন্তু অবশ্যই ফার্স্ট লেকচারটা পেয়ে যাবে, ওটা আগে দেখে এসো, দেন কিন্তু সেকেন্ড লেকচারে আসো। আমি এটা বারবার করে বলছি। এবার আমরা এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেকেন্ড লেকচারে আজকে চলে এসেছি এবং এখানে আমি আগের দিনই কিন্তু 1 নম্বর করে করিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে দেখ, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তোমায় দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলছে না, তোমায় দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমি করে ফেলেছি। এখন আসছি আমি 2 নম্বর কোশ্চেনে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমাকে এই যে গাণিতিক বিবৃতিটা আছে, এই বিবৃতির সাহায্যে, এই বিবৃতির সাপেক্ষে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। তাহলে এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 143, সরি গুণফল 143। এবার আমি যদি এই দুখানা ক্রমিক সংখ্যার, মানে ধনাত্মক অযুগ্ম সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে অন্য অযুগ্ম ধনাত্মক সংখ্যাটা কি হবে এটা নিয়ে আমি ইন্টারেস্টেড কিন্তু। তাহলে দুটি ক্রমিক, ক্রমিক মানে কি পরপর, পরপর দুখানা অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল। তাহলে এরকম আমরা দেখে নিই একটু যে আমাদের অযুগ্ম ধনাত্মক সংখ্যা কারা। 3 অযুগ্ম, 2 দ্বারা যেগুলো ভাগ যায় না ওগুলো কিন্তু অযুগ্ম, 5 অযুগ্ম, 7 অযুগ্ম, 9 অযুগ্ম, 11 অযুগ্ম। তাহলে এই পরপর অযুগ্ম সংখ্যাগুলোর মধ্যে তুই সম্পর্ক কি দেখছিস? একটা অযুগ্ম সংখ্যা যদি আমি 3 ধরি, তার পরের অযুগ্ম সংখ্যাটা কিন্তু আগেরটার থেকে 2 বেশি এবং তারপরের অযুগ্ম সংখ্যাটা কিন্তু তার ঠিক আগের অযুগ্ম সংখ্যার থেকে আবার 2 বেশি। যেরকম দেখ, 7-এর আগের অযুগ্ম সংখ্যা কি 5, তো 7 কিন্তু 5 + 2। 9-এর আগের অযুগ্ম সংখ্যা 7, তো 9 মানে কিন্তু কি জলদি বলো 7 + 2। তা আমি যদি একটা অযুগ্ম সংখ্যাকে x ধরে নিই, ঠিক তার পরের অযুগ্ম সংখ্যাটা কি হবে জলদি বলো, x + 2 হবে। বিকজ আমি জানি যে পরপর দুখানা অযুগ্ম সংখ্যার মধ্যে কিন্তু গ্যাপ মাত্র 2 এর থাকে। পরের অযুগ্ম সংখ্যাটা আগের অযুগ্ম সংখ্যার সাথে 2 যোগ করলেই চলে আসে। তাহলে আমি তো এখানে জানি না যেখানে কোন অযুগ্ম সংখ্যার কথাবার্তা বলা হচ্ছে, তো একটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে 2 এর উত্তর নিয়ে আমি আজকে এই মুহূর্তে ইন্টারেস্টেড। ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো, প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো, আমার হাতের লেখা নিয়ে কিছু মনে করিস না বাবা, ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো x। সুতরাং এর পরের অযুগ্ম সংখ্যাটি হবে, x + 2। একদম পুরোপুরি ভেঙে লিখলাম কিন্তু। ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো x, সুতরাং এর পরের অযুগ্ম সংখ্যাটি হবে x + 2। এবার আমাকে কোশ্চেনে কি বলে দিচ্ছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে প্রশ্নানুযায়ী, কি বললাম, প্রশ্নানুযায়ী মানে প্রশ্নের অনুযায়ী পরপর দুখানা অযুগ্ম সংখ্যার গুণফল কি 143।
তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু তোমার হচ্ছে 143। তুমি যদি গুণ করে দাও এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 2x গুণ করলে 2x, আর 143কে ডান দিকে রেখে করবিটা কি বাঁ দিকে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস 143 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমায় কিন্তু খালি সমীকরণ গঠন করতে বলেছে, তোমায় কিন্তু সমীকরণ গঠন করে সমাধান করতে বলেনি, তোমায় খালি সমীকরণ গঠন করতে বলেছে। তো আমরা সমীকরণ কিন্তু গঠন করে ফেলেছি। 2 নম্বর হিসাবে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক এর পরের অঙ্কটা আমি যাই। আস্তে আস্তে কোশ্চেন কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আগে আমরা একটু সংখ্যা নিয়ে চর্চা করি। সাপোজ আমি যদি বলি যে 73, ঠিক আছে, 73, এখানে একক স্থানীয় অঙ্ক কোনটা? এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে তোমার, জলদি বলো, 3। এটা হচ্ছে তোমার একক স্থানীয় অঙ্ক। আর দশক স্থানীয় অঙ্ক কোনটা বাবু? 7। তাহলে একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 7। তাহলে এই 73টাকে আমি একক এবং দশক দুটো স্থানীয় অঙ্কের সাহায্যে কিভাবে লিখতে পারি? মানে যদি 73 হয়, এখানে একক স্থানীয় অঙ্কটাকে আমি যদি ধরি y, দশক স্থানীয় অঙ্কটাকে আমি ধরলাম x। ভালো করে শুনবে। তাহলে 73কে আমি কিভাবে লিখতে পারি? একে আমি 10 ইন্টু 7 প্লাস 3 লিখতে পারি না? মানে যে কোনো সংখ্যাকে তুমি যদি তৈরি করে দিতে যাও, সাপোজ তুমি একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করবে, তুমি একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করবে, তাহলে কিভাবে তুমি সেই সংখ্যাটাকে তৈরি করতে পারো? তার যে দশক স্থানীয় অঙ্ক আছে তার সাথে 10 গুণ করে দাও, আর তার যে একক স্থানীয় অঙ্কটা আছে ওকে তুমি আগেরটার সাথে যোগ করে দাও। তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে সময় 1 গুণ হয়, আর দশক স্থানীয় অঙ্কের সাথে অলওয়েজ সবসময় 10 গুণ হয়। তাহলে 10 7 70 প্লাস 3 73। তাহলে আমি একক স্থানীয় এবং দশক স্থানীয় এই দুটো অঙ্কের সাহায্যে কিভাবে সংখ্যাটাকে তৈরি করতে হয় আই থিঙ্ক পুরোপুরি বুঝতে পেরে গেছি। এবার আমি যদি এরকম বলি একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 5, তাহলে বলো সেই সংখ্যাটা কত হবে? কি করে বের করব? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করা হয় এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করা হয়। তাহলে যোগ করলে কত হবে? 53 আসবে না? তাহলে সংখ্যাটা হচ্ছে 53। তাহলে যেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 5, সেই সংখ্যাটা আর কিছুই না, 53। কিভাবে পেলাম? পেলাম হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 দিয়ে গুণ করে দাও, আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 দিয়ে গুণ করে দাও, যোগ করলে যেটা আসবে ওটাই হচ্ছে তোমার সংখ্যাটা। তাহলে এখানে আমাকে এখানে না একক স্থানীয় অঙ্ক বলেছে না দশক স্থানীয় অঙ্ক বলে দিয়েছে, আমি জানি না যে একক আর দশক স্থানীয় অঙ্কটা কারা কারা। তাহলে আমি ধরছি এখানে কি বলে দিয়েছে আমাদের, এখানে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি। আমি ধরলাম, ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কটি হলো x। তাহলে সুতরাং একক স্থানীয় অঙ্কটি কত হবে? একক স্থানীয় অঙ্কটি কত হবে? যেহেতু একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমি যদি x বলি, একক স্থানীয় অঙ্কটাকে আমি 6 বেশি মানে কি x প্লাস 6। ঠিক আছে, ওকে। এবার ভালো করে বুঝো। এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবার যেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক x প্লাস 6, দশক স্থানীয় অঙ্ক x, তার সংখ্যাটি কি হবে? সংখ্যাটা তৈরি করার জন্য কিভাবে আমি লিখব? আমি এক্ষুনি এখানে বলেছি যে সংখ্যাটা তৈরি করার জন্য একক স্থানীয় অঙ্কের সাথে তুমি 1 গুণ করে দাও এবং দশক স্থানীয় অঙ্কের সাথে তুমি 10 গুণ করে দাও, তারপর তাকে যোগ করে দাও। যেমন এখানে একক স্থানীয় অঙ্কটা কি ছিল? 3 ছিল, তার সাথে 1 দিয়ে গুণ করেছি, আর দশক স্থানীয় অঙ্ক ছিল 5, ওর সাথে 10 দিয়ে গুণ করেছি। তাহলে সংখ্যাটা কি জলদি বলো? 53। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x প্লাস 6, তাহলে x প্লাস 6 এর সাথে 1 গুণ করলাম, আর দশক স্থানীয় অঙ্কটা কি x, ওর সাথে 10 গুণ করলাম। তাহলে সংখ্যাটা আমাদের কি 10x প্লাস x মানে 11x প্লাস 6। তাহলে যেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক x প্লাস 6, দশক স্থানীয় অঙ্কটা x, সেই সংখ্যাটি কি হবে জলদি বলো? 11x প্লাস 6 হয়ে যাবে। এবার কি বলছে? এবার বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। প্রশ্নানুযায়ী অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। মানে ভালো করে শুনবি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12
কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল যদি সংখ্যাটির চেয়ে 12 কম হয় তাহলে তুমি সংখ্যাটির চেয়ে সংখ্যাটা থেকে 12 বিয়োগ করলে তুমি অঙ্কদ্বয়ের গুণফল পেয়ে যাবে না। অঙ্কদ্বয়ের গুণফল বলেছে সংখ্যাটার চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটার থেকে তুমি যদি 12 কমিয়ে দাও তুমি তাহলে অঙ্কদ্বয়ের গুণফল পেয়ে যাবে। তাহলে সংখ্যাটা থেকে আমি 12 বিয়োগ করে দিলাম, যেটা পেয়ে গেলাম ওটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয়ের গুণফল মানে কি? দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 6 ওদের গুণফল। তাহলে 11x 6 থেকে 12 বিয়োগ করলে -6, আর এখানে x² প্লাস 6x আসছে, ঠিক আছে? তাহলে x² প্লাস 6x 11x ওদিকে চলে গেলে কি হবে? 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x² প্লাস 6x 11x ওদিকে চলে গেলে -11x মাইনাস 6 ওদিকে চলে গেলে প্লাস 6, তাহলে কি এলো? x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম যে কিভাবে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক থেকে তুমি সংখ্যা তৈরি করতে পারবে, এবং কন্ডিশনটা কি বলে দিয়েছে যে তুমি যদি সংখ্যাটা থেকে 12 বিয়োগ করে দাও মানে সংখ্যা দুটির গুণফল অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, তো সংখ্যাটির থেকে তুমি যদি 12 কম করে দাও তাহলে তুমি অঙ্কদ্বয়ের গুণফলের সাথে সমান হয়ে যাবে। এখান থেকে আমি একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আমাকে বের করতে বলেছিল। এবার বেশি সময় নষ্ট না করে আমরা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। কি বলার চেষ্টা করছি এখানে আমাদের, খুব ভালো কোশ্চেন এটা। দুটি স্টেশনের মধ্যের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সাপোজ আমি ধরে নিচ্ছি এটা এ স্টেশন আর বি স্টেশন, এদের মাঝের দূরত্ব কি 300 কিলোমিটার। ভালো করে বোঝো কিন্তু। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে, ঠিক আছে, দ্বিতীয় স্টেশনে গেছে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ভালো করে বোঝো। তাহলে আমি ধরে নিলাম যে এ স্টেশন থেকে বি স্টেশনে ট্রেনটি যেই গতিবেগে গেছে সেটি হলো x কিলোমিটার পার ঘন্টা। গতিবেগের একক কি? কিলোমিটার পার ঘন্টা, মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে ধরলাম আমাদের এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে গতিবেগটা হচ্ছে x কিলোমিটার প্রথমে ছিল। তো বলছে x কিলোমিটার গতিবেগে 300 কিলোমিটার যেতে যে সময়টা লাগে, যদি গতিবেগটা আরো 5 কিলোমিটার বেশি হতো তাহলে এ থেকে বি স্টেশনে যেতে সময় 2 ঘন্টা কম লাগতো। আমি আসছি অঙ্কটাতে। এবার তোমাকে কি করতে বলেছে? খালি একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। এখানে একদম চিন্তা করার দরকার নেই, সিম্পল অঙ্ক। আমি উত্তরে আসছি। যেহেতু আমায় কিছুই বলে দেয়নি, কি আমায় কিন্তু বলে দিয়েছে যে এ থেকে বি স্টেশনে একটা গতিবেগে গেছে। এবার সেটা যে কোনো গতিবেগ হতে পারে। তাহলে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে কাকে আমি চলরাশি হিসাবে ভাববো। যেহেতু এ স্টেশন থেকে বি স্টেশনে যে কোনো গতিবেগে যেতে পারে, তাহলে গতিবেগ যেহেতু চেঞ্জ হচ্ছে মানে গতিবেগটা চলরাশি। তাহলে এখানে আমি যেই চলরাশিকে নেব সেটা কিন্তু গতিবেগই হবে। তাহলে ধরি ট্রেনটির প্রথম অবস্থায় গতিবেগটি ছিল x কিলোমিটার পার ঘন্টা। x কিলোমিটার পার আওয়ার লিখেছি, তুমি চাইলে x কিমি পার ঘন্টা লিখতে পারো বাংলায়, কোনো সমস্যা নেই। এবার আমাকে দেখতে হবে যে যেহেতু সমবেগে গেছে বলে দিয়েছে, তো সমবেগে দূরত্ব, গতিবেগ এবং সময়ের মধ্যে একটা সম্পর্ক আছে। তোরা ভুলে গেছিস ফিজিক্সে, তোরা একটা কিন্তু ফর্মুলা পড়েছিস, s = v × t, যেখানে s মানে তোমার হচ্ছে দূরত্ব, v মানে তোমার হচ্ছে সমবেগে গতিবেগ, এবং t মানে তোমার হচ্ছে সময়। তাহলে আমাকে যদি সময় বের করতে হয় তাহলে আমি যদি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু সময় বেরিয়ে যাবে। তাহলে আমাকে এখানে এ থেকে বি এর দূরত্ব বলে দিয়েছে 300 কিলোমিটার। এ থেকে বিতে ট্রেনটি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে 300 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে? তাহলে গতিবেগ যদি v হয়, দূরত্ব যদি s হয়, তাহলে s কে v দিয়ে ভাগ করে দিলেই তুমি কি পেয়ে যাবে জলদি বলো? সময় পেয়ে যাবে। s কে v দিয়ে ভাগ করে দিলে তুমি কি পেয়ে যাবে জলদি বলো? সময় পেয়ে যাবে। তাহলে এখানে সুতরাং ট্রেনটির
ট্রেনটির 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত সময় লাগবে? 300/x লাগবে না সময়? ঘন্টা। ঠিক আছে, বিকজ এ থেকে বিতে আমি 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে 300কে x দিয়ে ভাগ করলে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি হবে? সময়। তাহলে আমাদের এ থেকে বিতে মানে 300 কিলোমিটার দূরত্ব x কিলোমিটার বেগে কভার করতে 300/x ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? এবার বলছে ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো, তাহলে যদি ট্রেনটির, এখন বলে রেখো, এখন যদি ট্রেনটির গতিবেগ x+5 যদি 5 কিলোমিটার বেশি হতো, 5 কিলোমিটার বেশি মানে আগে ছিল x, এখন হবে তাহলে x+5, তাহলে যদি ট্রেনটির গতিবেগ x+5 কিলোমিটার পার আওয়ার হতো, যদি হতো, তখন 300 কিমি, তখন 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগতো, কত সময় লাগতো? দূরত্ব তো একই আছে, সময় লাগতো 300/x+5। ঠিক আছে, তাহলে আগে x কিলোমিটার ছিল গতিবেগ, তাহলে সময় লাগবে কি? 300/x ঘন্টা। এখন হচ্ছে x+5 কিলোমিটার গতিবেগ, তাহলে এখন সময় কত লাগবে? 300/x+5 ঘন্টা। ঠিক আছে, তাহলে আগে x কিলোমিটার গতিবেগে যখন গাড়ি চলছিল তখন সময় লাগছিল 300/x ঘন্টা, এখন লাগছে 300/x+5 ঘন্টা। এবার কি বলছে? যত গতিবেগ বেশি হবে তত সময় কম লাগবে, মানে এই সময়টা এই সময়ের তুলনায় কম। তো বলছে কত কম? বলছে যদি গতিবেগ 5 কিলোমিটার বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। কি বললাম? 2 ঘন্টা কম সময় লাগতো, মানে আগে যত সময় লাগছে তার তুলনায় 2 ঘন্টা কম সময় লাগতো। মানে আমি আগের সময় থেকে যদি 2 ঘন্টা বিয়োগ করে দিই তাহলে আমি পরের সময়টা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুযায়ী আমি কি লিখতে পারি এখানে? জলদি বলো। এখানে লিখতে পারছি আমি যে আগে সময় লাগছিল এত ঘন্টা, এখন লাগছে এত ঘন্টা, তো আগের সময় থেকে আমি যদি 2 ঘন্টা বিয়োগ করে দিই তাহলে আমি পরের সময়টা পেয়ে যাব। আগের সময়টা থেকে আমি যদি 2 ঘন্টা বিয়োগ করে দিই পরের সময়টা পেয়ে যাবো। ঠিক আছে, আগের যে সময় লাগছে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে, তাহলে আগের সময় থেকে 2 ঘন্টা বিয়োগ করে দিলে তুমি পরের সময়টা পেয়ে যাবে। তাহলে কত আসছে আমাদের এখানে? 300/x - 300/x+5 = 2। চিন্তা করার দরকার নেই। এবার তাহলে কত আসবে? একদম আমাকে একটা দ্বিঘাত সমীকরণ বানাতে হবে, ঘাত এখনো পর্যন্ত 2 হয়নি, তাহলে একদম পাতি লসাগু করো। x এবং x+5 এর লসাগু কত? লসাগুলাই পাচ্ছি 300 × x+5 - 300 × x = 2। 300 × x+5 - 300 × x/x+5 = 2। কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। 300x + 1500, 300 × 5 মানে 1500 - 300x x² + 5x = 2। 300 200 কেটে গেছে। ঠিক আছে, ওকে। 1500/x × x+5 = 2। এবার কোনাকুনি গুণ করে দে, পাতি। 2 × x × x+5 = 1500। 2 দিয়ে ভাগ করলে x² + 5x = 1500কে 2 দিয়ে ভাগ করলে 750। ঠিক আছে, তাহলে x² + 5x = 2 দিয়ে ভাগ করে 750, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা হয়ে যাবে x² + 5x - 750 = জলদি বলো 0। একদম চিন্তা করার দরকার নেই। তাহলে x² + 5x - 750 = 0। আমাকে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাতে বলেছে, আমি কিন্তু অলরেডি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানিয়ে এখানে ফেলেছি। এটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন,
মানে মারাত্মক লেভেলের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার করে বলছি এইগুলো কিন্তু মিস করবি না। যেগুলো যেগুলো এখানে দাগ দেওয়া হচ্ছে বা যেগুলো যেগুলো করানো হচ্ছে ওরকম টাইপের বা ওখান থেকেই কিন্তু কোশ্চেন আসতে চলেছে। মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা করাচ্ছি এখানে এই মুহূর্তে, এবং তার সাথে সাথে আমরা কিন্তু বইয়েরও কিছু কোশ্চেন করানোর চেষ্টা করছি যাতে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক দুটোই উতরে যায়। ঠিক আছে, আপাতত টেস্টের দিকে ফোকাস করো, স্কুলে যেগুলো করিয়ে দিয়েছি ওগুলো ভালো করে করার চেষ্টা করো। কেননা টেস্ট পরীক্ষায় যে যতই বড় বড় বলুক না কেন, আমি অনেক চ্যানেলে দেখেছি যে মানে টেস্ট পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট, মানছি ওগুলো সত্যি ইম্পর্টেন্ট, বাট ওগুলো শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। কারণ টেস্ট পরীক্ষা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করছে। কোনো স্কুলে যদি কঠিন কোশ্চেন করার স্বভাব থাকে তাহলে আমাদের কিছু কোশ্চেনই কমন পড়বে না, বারবার করে বলছি। তাহলে যেহেতু স্কুলের ওপর ডিপেন্ড করে তাহলে টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এগুলো বলাই উচিত না। যেই স্কুলে সাধারণ কোশ্চেন করছে, যেমন বই মেপেই কোশ্চেন করে, বই দেখেই মোটামুটি কোশ্চেন করে, সেই সব স্কুলের জন্য এই অঙ্কগুলো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট। সবাই জানে যে এরকম টাইপের অঙ্কই আসতে চলেছে। বাট যাদের স্কুলে খুব কঠিন কোশ্চেন করে, সব আছে কঠিন কোশ্চেন করার, তাহলে ওরা কোনো বই ফই মানে না, কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন মানে না, ওরা নিজের মতন করে কোশ্চেন করে। তাই জন্য আমি টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কথাটা বলতে পারবো না। টেস্ট পরীক্ষার জন্য ভালো করে করে যাবি, কিন্তু স্কুলের টিচারদেরকে ফলো করবি। স্কুলের টিচার না, ক্লাসে যে কোশ্চেন করিয়েছে বা তোদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করবি, ক্লাস 11 যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবি যে দাদা তোমাদের সময় টেস্টে কিরকম ধরনের কোশ্চেন এসেছিল, তোমাদের সময় টিচাররা কোন বই থেকে টেস্টের কোশ্চেন করেছিল, সেই বইগুলো ভালো করে ফলো করবি যাতে তুই টেস্ট পরীক্ষাটা উঠতে যাস। আর টেস্ট নিয়েও তো চিন্তা কেন করছিস? টেস্টের জন্য ভালো করে প্রিপারেশন নেই, ভালো কথা, খুব ভালো কথা, বাট তোমার আলটিমেটলি টার্গেটটা কিন্তু মাধ্যমিক। তুমি যদি বেশি কঠিন বা বেশি সোজা কোশ্চেন করতে যাও তোমার টেস্টের পরীক্ষার জন্য, তাহলে মাধ্যমিকের যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে তুমি কিন্তু সেটা পুরোপুরি ভুলে যাবে। তো মেন টার্গেটটা মাধ্যমিক। টেস্ট পরীক্ষায় 5-10 নম্বর উঁচু নিচু হলেও কোনো সমস্যা নেই, আমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর যত বেশি বই তুই প্র্যাকটিস করবি তো তত কিন্তু মাধ্যমিকের জন্য আলটিমেটলি ভালো হবে। যাই হোক, টেস্ট পরীক্ষার পরে আমরা তো প্রশ্ন বিচিত্রা সলভের সিরিজ আনবো, এবিটি এর টেস্ট পেপার সলভের সিরিজ আনবো, চিন্তা করার দরকার নেই। আপাতত আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। যাই চলো, কি বলছে এখানে ভালো করে দেখো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথমে 21 কিলোমিটার গেল, তারপর আবার ওই দূরত্ব ফিরে এলো, তো টোটাল তোমার সময় লাগলো 10 ঘন্টা। তাহলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে যেতে 21 কিলোমিটার গিয়ে দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এবার দেখ, এখানে স্রোতের বেগ কিন্তু বলে দিয়েছে 2 কিলোমিটার। এবার রতন মাঝি নিশ্চয়ই এখানে, বারবার করে বলছি, রতন মাঝি নিশ্চয়ই এখানে সাঁতরে যাবে না, মানে সাঁতরেও যেতে পারে আবার নৌকা করেও যেতে পারে। মানে সোজা কথা বলতে গেলে রতন মাঝির নিজের একটা গতিবেগ আছে, সে সাঁতরে যাক বা সে নৌকা করে যাক, সে যেভাবেই যাক সে কিন্তু নিজের একটা গতিবেগ সেখানে দেবে। শুধুমাত্র স্রোতের বেগ দিয়ে কিন্তু রতন মাঝি যাওয়া আসা করতে পারবে না। তোরা দেখেছিস গ্রামাঞ্চলে কেউ নৌকা নিয়ে যায়, কেউ সাঁতরে যায়। তো নৌকা নিয়ে যাক বা সাঁতরে যাক, দুটোরই কিন্তু নিজস্ব একটা গতিবেগ আছে। তাহলে শুধুমাত্র রতন মাঝি এখান থেকে, সাপোজ আমি যদি বলি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবে, শুধুমাত্র কিন্তু স্রোতের বেগ দিয়ে কোনোদিন আসতে পারে না। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। এবার স্রোতের তো একটাই বেগ আছে, ঠিক আছে? স্রোত হয় এ থেকে বি এর দিকে বইবে অথবা বি থেকে এর দিকে বইবে, ঠিক আছে? সারাক্ষণ এভাবেই স্রোত বয়। তাহলে ধরছি আমি স্রোতটা এ থেকে বি এর দিকে বইছে, কি বললাম? এ থেকে বি এর দিকে বইছে, ঠিক আছে, মানে এদিকে বইছে। আর রতন মাঝির নিজস্ব গতিবেগ আছে। আমি ধরলাম এটা হচ্ছে তোমার রতন মাঝি, আর আমি এখানে এখন মুন্ডু বা ছবি আঁকতে পারছি না, আমি গোল করে একটা বল আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রতন মাঝি। তাহলে রতন মাঝি সে নৌকা করে যাক বা সে যাক, তার নিজস্ব একটা গতিবেগ আছে, ওটাকে আমি x কিলোমিটার পার ঘন্টা ধরে নিচ্ছি। নিজের গতিবেগ তো রতন মাঝি নিজে ঠিক করবে, তাই না? স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে, বাট রতন মাঝি নিজের গতিবেগ নিজেই ঠিক করবে। তাহলে নিজের গতিবেগ যা ইচ্ছে তাই হতে পারে। তাহলে এখানে চলরাশি আমি কাকে ধরবো? রতন মাঝির যে গতিবেগটা আছে ওটাকে আমি কিন্তু চলরাশি ধরবো। এখানে রতন মাঝি কিভাবে যাচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেয়নি। সাঁতরেও যেতে পারে, নৌকা করেও যেতে পারে, আবার তোমার জেট বোট করে যেতে পারে, আবার ওখানে তোমার বড় জাহাজ করে যেতে পারে, যা আসে না, তোর নিজস্ব একটা গতিবেগ আছে, আমি এটাই বলার চেষ্টা করছি। তাহলে ধরে নিলাম যে রতন মাঝির গতিবেগটা হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা। এবার রতন মাঝির যে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগ সেটা কখন ভাব, তুই ভালো করে বোঝ। কিন্তু তুই সাপোজ 100 কিলোমিটার জোরে বাইক চালাস, ভালো করে বুঝবি, তুই সাপোজ 100 কিলোমিটার জোরে বাইক চালাস, তুই চ্যাম্পিয়ন বাইক চালানোতে,
কিন্তু যদি অপর সাইড থেকে যদি 50 কিলোমিটার জোরে ঝড় বয়, তাহলে কি তোর বাইকের গতিবেগ 100 কিলোমিটার হবে? তুই 100 কিলোমিটার গতিবেগে বাইক চালাচ্ছিস, ভালো কথা, তোর হাই স্পিড 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু অপর সাইড দিয়ে যখন 50 কিলোমিটার গতিবেগে হাওয়া আসছে, তাহলে কি তোর বাইকের গতিবেগ কোনোদিন 100 কিলোমিটার পার আওয়ার হবে? তাহলে এই 100 কিলোমিটার পার আওয়ার এটা তোর কখন গতিবেগ? যখন কোনো হাওয়া বইছে না, বিন্দাস একদম নেচার একদম পুরো শান্ত আছে, কোনো জোরে ঝোড়ো হাওয়া বইছে না, তখন তুমি একবার বাইক চালিয়ে দেখেছো যে তুমি ভাই 100 কিলোমিটার পার আওয়ার হাইয়েস্ট গতিবেগ রিচ করতে পারো। কিন্তু যদি পেছন দিক দিয়ে হাওয়া তোকে ধাক্কা মারে বা যদি সামনের দিক দিয়ে হাওয়া তোর বাধা দেয়, তাহলে তোর গতিবেগ কোনোদিনই কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার হতে পারে না। তাহলে এখানে যে আমি রতন মাঝির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার বলছি, এটা কিন্তু যদি জলটা স্থির থাকে, জলে যদি কোনো স্রোত না থাকে, তখন কিন্তু রতন মাঝির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার হবে। এবার জলের যদি স্রোত থাকে, তাহলে কিন্তু গতিবেগের পরিবর্তন হবে, বারবার করে বলছি, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে নিচ্ছি উত্তর বলে, ধরি স্থির জলে রতন মাঝির গতিবেগ, ধরি স্থির জলে রতন মাঝির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, মানে x কিমি পার ঘন্টা স্থির জলে। এবার ভালো করে দেখ, যেহেতু স্রোতটা এই থেকে বিয়ের দিকে বইছে, তো রতন মাঝি যখন এ থেকে বিয়ের দিকে যাবে, তখন রতন মাঝির সুবিধা হবে না? স্বাভাবিক সুবিধা হবে, বিকজ রতন মাঝি যাচ্ছে এ থেকে বিয়ের দিকে, আবার স্রোতটাও কিন্তু এ থেকে বিয়ের দিকে বইছে, রতন মাঝি x কিলোমিটার পার আওয়ার গতিবেগে সাঁতরাবে, প্লাস আরো স্রোতের গতিবেগ আছে 2 কিলোমিটার পার ঘন্টা, কোশ্চেনেই বলে দিয়েছে। তাহলে যেহেতু রতন মাঝি স্রোতের অনুকূলে যাচ্ছে, মানে স্রোতের দিকে যেহেতু যাচ্ছে, তো স্রোতের গতিবেগ ছিল তোমার 2 কিলোমিটার পার ঘন্টা, রতন মাঝির গতিবেগ স্থির জলে x কিলোমিটার পার ঘন্টা, ও x কিলোমিটার পার ঘন্টায় ছুটছে, তাহলে এই মুহূর্তে রতন মাঝির গতিবেগটা কত? ওর নিজের গতিবেগ x কিলোমিটার, প্লাস স্রোত ওকে 2 কিলোমিটার পুশ দিচ্ছে, ও যেদিকে যাচ্ছে স্রোত তাকে ওদিকে ঠেলছে, তাহলে এই মুহূর্তে রতন মাঝির গতিবেগ কত হয়ে গেল? আমরা জানি যে স্রোতের অনুকূলে কোনো মানুষের গতিবেগ কি হয়ে যায়? তার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুটোর যোগফল হয়ে যায়। তাহলে রতন মাঝির স্থির জলে গতিবেগ যদি x কিলোমিটার পার আওয়ার হয়, আর যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার হয়, তাহলে রতন মাঝির এই মুহূর্তে গতিবেগটা কিন্তু x প্লাস 2 কিলোমিটার। ভাব না, তুই একদম 50 কিলোমিটারে দৌড়াচ্ছিস, আর তোর নিচে একটা চাকা লাগানো আছে বা একটা এসকেলেটার লাগানো আছে, বা এরকম ভাবে ভাবতি জিনিসটা, তোরা স্কুলে ব্যাপারটা করেছিস, তুই দৌড়াচ্ছিস, তোর বন্ধু পেছন থেকে এসে আরো জোরে তোকে ঠেলছে, তাহলে তোর গতিবেগ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তুমি সাপোজ 10 কিলোমিটারে ছুটছো, আর তোমার বন্ধু তোমাকে আরো পেছন থেকে আরো 5 কিলোমিটার জোরে তোমাকে ছোটাচ্ছে, পেছনে তোমাকে ধাক্কা দিচ্ছে, তাহলে তোমার গতিবেগের মুহূর্তে কিন্তু 15 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। আর তুমি 10 কিলোমিটার জোরে ছুটছো, তোমাকে সামনে থেকে একজন 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঠেলছে, তাহলে তোমার গতিবেগ কিন্তু 10 কিলোমিটার থাকবে না, 10 মাইনাস 5 হয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগের মধ্যে যোগফল থাকে, এবং স্রোতের যদি প্রতিকূল হয়, তাহলে কিন্তু তোমার গতিবেগের মধ্যে বিয়োগফল চলে আসবে। যেরকম যখন রতন মাঝি আবার ফিরবে, তখন কিন্তু ওর অবস্থা টাইট হয়ে যাবে, বিকজ রতন মাঝির গতিবেগ তো x কিলোমিটার, এবার স্রোতের প্রতিকূলে ফিরছে, তো স্রোত কিন্তু এদিকেই বইছে 2 কিলোমিটার পার আওয়ারে, যখন রতন মাঝি ফিরবে বি থেকে এতে, তখন রতন মাঝির গতিবেগ x কিলোমিটার তো থাকবেই, বরাবরই তাই ছিল, কিন্তু এখন স্রোত যেহেতু তার প্রতিকূলে আছে, তো রতন মাঝির গতিবেগ এখন x মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে গেলে গতিবেগের যোগফল হয়, আর স্রোতের প্রতিকূলে গেলে গতিবেগের বিয়োগফল হয়। তাহলে এই জিনিসটাই আমরা এখানে বুঝবো, চিন্তা করার দরকার নেই, যেহেতু রতন মাঝি একবার যাবে একবার আসবে, তাই জন্য কিন্তু মেন প্রবলেমটা। তাহলে চলো যেটা বলার চেষ্টা করছিলাম, তাহলে ধরি স্থির জলে রতন মাঝির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্রোতের অনুকূলে গতিবেগ হবে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, বিকজ স্রোতের গতিবেগ প্লাস ওর গতিবেগ যোগ হয়ে যাবে। স্রোতের প্রতিকূলে গতিবেগ হবে
x মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখবো যে যেতে সময় কত লাগছে। তাহলে যাওয়ার সময় তার গতিবেগ কত, x প্লাস 2 কিলোমিটার, এবং যেতে কত হবে 21 কিলোমিটার। তাহলে যখন যাচ্ছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে, 21 কিলোমিটার যেতে সময় লাগে, স্রোতের অনুকূলে গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফ্রি আসতে টোটাল 10 ঘন্টা সময় লাগে। এ থেকে বিতে যেতে আবার বি থেকে এতে আসতে টোটাল 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগে, কত সময় লাগবে জলদি বলো। আমরা সময় মানে কি জানি জলদি বলো, দূরত্ব বাই গতিবেগ। এক্ষুনি আমি বললাম আগের অঙ্কে সময় মানে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত, 21 কিলোমিটার। গতিবেগ কত, স্রোতের অনুকূলে গতিবেগ কত, স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার ঘন্টা। তাহলে 21 কিলোমিটার যেতে সময় লাগে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগে 21 বাই x প্লাস 2 ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যেতে আসতে, 21 কিলোমিটার আসতে আর কি, আসতে সময় লাগে, সময় লাগে কত জলদি বলো, দূরত্ব বাই গতিবেগ। তো স্রোতের প্রতিকূলে গতিবেগটা কত জলদি বলবে, স্রোতের প্রতিকূলে গতিবেগটা কত, x মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে দূরত্ব বাই গতিবেগ হলে তুমি সময় পেয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগে 21 বাই x প্লাস 2 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার আসতে সময় লাগে 21 বাই x প্লাস 2 ঘন্টা। এবার প্রশ্নানুযায়ী কি বলেছে, যেতে এবং আসতে টোটাল 10 ঘন্টা সময় লাগে। তাহলে যেতে সময় লাগছে 21 বাই x প্লাস 2, আসতে সময় লাগছে 21 বাই x মাইনাস 2, টোটাল তোমার সময় লাগছে কি 10 ঘন্টা। যেতে সময় এত ঘন্টা, আসতে সময় এত ঘন্টা, যোগ করলে টোটাল সময় সেটা কি 10 ঘন্টা। কোশ্চেনই বলে দিয়েছে। তাহলে চুপচাপ x প্লাস 2 এবং x মাইনাস 2 কে লসাগু করলে কি হবে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। x প্লাস 2 দিয়ে ভাগ করলে উপরে 21 ইন্টু x মাইনাস 2, আর x মাইনাস 2 দিয়ে ভাগ করলে x প্লাস 2 আসছে, তাহলে 21 ইন্টু x প্লাস 2 10। তাহলে কত আসবে এখানে, তাহলে 21x প্লাস 21x মাইনাস 42 প্লাস 42 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার x স্কোয়ার মাইনাস 4, সবাই জানে এটা পুরোপুরি ইকুয়াল টু 10। দেখতে পাচ্ছি এখানে মাইনাস 42 প্লাস 42 কেটে যাচ্ছে, তাহলে কি আসছে আমাদের এখানে, এখানে আসছে 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। এবার 10 দিয়ে যদি গুণ হয়ে যায় এটা, ঠিক আছে। এবার দেখ 10 আর 42কে আমি 2 দিয়ে কাটতে পারি, তো তার মানে এটা 21x, এটা হচ্ছে তোমার 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তাই তো। 10 দিয়ে 2 দিয়ে গেলে তোমার 5 আসছে, এবং 2 দিয়ে তোমার 42 গেলে তোমার 21 চলে আসছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0 হবে। কিচ্ছু করার দরকার নেই এখানে, 5x স্কোয়ার মাইনাস 20 আর 21x ডান দিকে চলে গেলে মাইনাস 21x। তাহলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। তোমাকে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে, তো ওটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমাদেরকে অঙ্কতে কিন্তু বুঝতে হবে যে কোনটাকে তুমি চলরাশি ধরবে। যেটা চলরাশি তোমার সেটা কিন্তু চলরাশি হিসেবে ধরতে হবে। তুমি স্রোতের গতিবেগকে কিন্তু এক্স ধরতে পারতে না, কারণ স্রোতের গতিবেগ কিন্তু অলরেডি বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, তো ওটা তো চলরাশি নয়, ওটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে যেটা পরিবর্তনশীল তুমি তাকে কিন্তু চলরাশি ধরবে। যেমন মানুষের গতিবেগটা কিন্তু পরিবর্তনশীল, মানে মানুষের গতিবেগটা কি হবে সেটা আমি বুঝতে পারছি না, ও নিজের উপর ডিপেন্ড করছে। তো মানুষের গতিবেগটা তাহলে কিন্তু চলরাশি এখানে হতে পারে, ওটা আমি x কিলোমিটার পার ঘন্টা ধরবো। যেটা আমি জানি না সেটা আমি x ধরবো। এবার তোরা বলতে পারতিস যে এখানে তো আমি সময়টাও জানি না, তাহলে সময়টাকে আমি কেন চলরাশি হিসেবে ধরলাম না? বাবু, সময়টাকে আমি এই কারণেই ধরলাম না, কারণ সময়টা কার ওপর ডিপেন্ডেন্ট, সময়টা কার ওপর নির্ভরশীল। সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ,
সময়টা গতিবেগের উপর নির্ভরশীল। তুমি যদি গতিবেগ পাও তাহলেই তুমি সময় পাবে। তো তোমায় এখানে সময় নিয়েই খেলতে বলেছে, তো তোমার গতিবেগ দরকার, নাহলে তুমি সময় পাবে না। ওই জন্য আমি এখানে গতিবেগটাকে কিন্তু আননোন হিসেবে ধরছি, মানে গতিবেগটাকে আমি কিন্তু এক্স ধরবো। তাহলে এই চ্যাপ্টারের কিন্তু এই অঙ্কগুলো বিভৎস ইম্পর্টেন্ট। সুমন এটা প্রথম চ্যাপ্টার, তো এটা প্রথম চ্যাপ্টার, তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমরা কিন্তু অলরেডি সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু করিয়ে দিলাম। এগুলো টেস্ট পরীক্ষার জন্য এবং এটা উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি এক্সট্রিমলি সরি, আমরা উচ্চ মাধ্যমিকের চ্যানেলে বলতে 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 এটা আমরা বলে ফেলেছি। এটা মাধ্যমিকের জন্য খুব, থ্যাংক ইউ সুমন, এটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের উচ্চ মাধ্যমিকের চ্যানেলটা আছে, আমরা মাধ্যমিকের চ্যানেল জাস্ট খুললাম। এবার দেখি যে তোরা আলটিমেটলি আমাদের ক্লাস করতে ইন্টারেস্টেড কিনা। আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি যে ক্লাসগুলো কীরকম লাগছে। আমার গলাটা একটু ভাঙা আছে, তো এনার্জি একটু কম হতে পারে, ওটা আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসগুলো আরও 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 ইন্টারেস্টিং বানানোর। তো তোরা প্রমিস কর যে তোরা টেস্টের আগে খুব ভালো করে পড়বি এবং টেস্টের পরে তোরা কিন্তু আগুন জ্বালিয়ে দিবি। আমি জানি তোদের মধ্যে ক্ষমতা আছে, বাংলা ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষমতা আছে যে টেস্টের পরে দুর্দান্ত লেভেলের পড়াশোনা করে পুরোপুরি মাধ্যমিকে একটা দুর্দান্ত রেজাল্ট করার। আমি নিজে লবণনাথ বিদ্যাপীঠের ছাত্র এবং আমি লজ্জায় আমি কিন্তু টেস্টের রেজাল্ট বলতে পারবো না। আমি জানি আমার টেস্টের রেজাল্ট কীরকম হয়েছিল, খুব খারাপ হয়েছিল। কিন্তু তারপরে মানে মাধ্যমিকে গিয়ে আবার উচ্চ মাধ্যমিক চলে আসছে, মাধ্যমিকে গিয়ে আমি অঙ্কে 99 পেয়েছিলাম, ফিজিক্সে 96 পেয়েছিলাম এবং বায়োলজিতে আমি 86 পেয়েছিলাম। এটা কিন্তু পরিশ্রম ছাড়া সম্ভব না। তো আমি একদম জানি যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যাদের হয়তো একটু সমস্যা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে, বা টেস্ট পরীক্ষার আগে তোমার ফাঁকা ময়দান, তুমি যেরকম ইচ্ছা ব্যাটিং করতে পারো, কোনো যায় আসে না। আর তোমায় ব্যাটিং করতে, তোমায় কোচ করতে হেল্প করব, মানে তোমাদের খেলা শেখাতে হেল্প করবো আমরা কোচ হিসেবে তোমাদের কিন্তু পুরোপুরি গাইড করবো। সো চিন্তা করার দরকার নেই, ফাটিয়ে অঙ্ক করো। অল দ্য বেস্ট।